হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ সলিউশন, তোমার সমস্যার একমাত্র সমাধান। আজকে আমাদের আলোচনার বিষয় ম্যাথমেটিক্স, যেটা আপকামিং যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো তোমাদের কাছে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। দেখো, প্রথম অঙ্ক, যে এ একটি কাজ 4 দিনে করতে পারে এবং বি ওই একই কাজ করতে পারে 12 দিনে, তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? তো আমরা ধরে নেব মোট কাজের পরিমাণ একাংশ। তো এ 4 দিনে করে একাংশ কাজ, একদিনে করবে 1/4 কাজ, এবং সেই একইভাবে বি একদিনে করবে 1/12 কাজ। তো সেক্ষেত্রে একদিনে তারা একত্রিত হয়ে কতটুকু কাজ করতে পারে সেটা একটু দেখে নেব। তো 1/3 কাজ করছে তারা একদিনে। তো এ এবং বি উভয় মিলে একদিনে 1/3 কাজ তারা করছে। তো 1/3 কাজ যদি করতে পারে একদিনে, তাহলে কমপ্লিট কাজটা অর্থাৎ এক অংশ কাজ করবে কত দিনে? 1 × 3/1 = 3 দিনে তারা কমপ্লিট কাজটা করবে। নেক্সট, 7 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 3:4। 9 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 7:8। বি এর বর্তমান বয়স কত? দেখো, ধরে নিলাম, দেখো শুধু অনুপাতের সাথে কোনো একটা কমন ফ্যাক্টর দিয়ে গুণ থাকে। তো সেক্ষেত্রে আমরা ধরে নেব যে এ এর বয়স 7 বছর আগে ছিল 3x এবং বি এর ছিল 4x। তো 7 বছর আগে ছিল এটা, বর্তমানে যদি যায় তো উভয়ের ক্ষেত্রেই 7 যোগ করতে হবে। এবং অঙ্কে বলা আছে যে 9 বছর পর, এখান থেকেও 9 বছর পর বা 9 বছর ভবিষ্যতে তাদের বয়সের অনুপাত হবে 7:8। তো 3x + 16 by 4x + 16 = 7/8। এখান থেকে যদি আমরা বজ্রগুণন পদ্ধতিতে ইকুয়েশন করি তো x এর ভ্যালু দাঁড়াবে কিন্তু 4। x এর ভ্যালু দাঁড়াচ্ছে কত আমাদের? 4। তো আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে b এর বর্তমান বয়স কত। তো b এর বর্তমান বয়স দেখো 4x + 7, এটা বর্তমান বয়স। তো 4 × x এর ভ্যালু আমরা অলরেডি পেয়েছি 4 + 7, 23 বছর হবে বিয়ের বর্তমান বয়স। তো সঠিক আনসার হবে অপশন ডি। নেক্সট অঙ্ক, এক্স ওয়াই এবং জেড একটি কাজের জন্য 6,000 টাকা পারিশ্রমিক হিসেবে পান। এক্স ও ওয়াই একত্রে কাজের 3/4 কাজ করে এবং বাকি কাজ করে জেড। জেড তার কাজের জন্য কত টাকা পারিশ্রমিক হিসেবে পাবে? দেখো, এক্স ওয়াই করে দিলাম আর জেড। তো এক্স ওয়াই 3/4 কাজ করে, তো বাকি কাজটা অবশ্যই জেড করে। তো এক্ষেত্রে মোট কাজ এক অংশ যদি ধরে নিই, তার থেকে 3/4 যদি আমরা মানে বিয়োগ করি বা বাদ দিই, তো সেক্ষেত্রে থাকে 1/4। এক থেকে যে কোনো ভগ্নাংশ বিয়োগ করার সময় সরাসরি হর থেকে লবটা বিয়োগ করে দেবে। তো যেটা হবে সেটাই আনসার। তো এক্ষেত্রে 1/4 কাজ করে হচ্ছে জেড। তো 1/4 কাজ যেহেতু জেড করে, 1/4 নিরিখেই পারিশ্রমিক পাবে। তো মোট পারিশ্রমিক হচ্ছে 6,000 টাকা, তার 1/4 দাঁড়ায় 1500 টাকা। তাহলে সেই সংশ্লিষ্ট কাজের জন্য জেড পাবে 1500 টাকা এবং সঠিক আনসার হবে অপশন সি। নেক্সট অঙ্ক, এক্স পাইপ দ্বারা একটি ট্যাঙ্ক 2 ঘন্টায় পূর্ণ করা যায় এবং ওই একই ট্যাঙ্ক ওয়াই পাইপ দ্বারা পূর্ণ হয় 6 ঘন্টায়। সকাল 10টার সময় এক্স কে খোলা হলো এবং সকাল 11টার সময় ওয়াই কে খোলা হলে কটার সময় সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হবে? তো দেখে নেব আমরা। দেখো, এক্স পাইপের ক্যাপাসিটি হচ্ছে 2 ঘন্টায় কমপ্লিট কাজ করতে পারে। তাহলে 2 ঘন্টায় যদি এক অংশ কাজ করে, কমপ্লিট কাজ এক অংশ ধরে নিলাম, 1 ঘন্টায় করবে 1/2 অংশ। এবারে কেন 1 ঘন্টা বের করে নিলাম? তার কারণ দেখো, সকাল 10টা থেকে 11টা পর্যন্ত কিন্তু 1 ঘন্টায় কাজ করেছে। তো 1/2 অংশ কাজ যদি এক্স পাইপ কমপ্লিট করে দেয়, তো ওয়াই পাইপ কাজ করে দেয় এবং বাকি কাজের পরিমাণ থাকে হচ্ছে, বাকি কাজ থাকে আর 1/2 অংশ। যেভাবে আমরা আগের অঙ্কে বিয়োগ করলাম, 2 থেকে 1 বিয়োগ করো, 1/2 অংশ বা অর্ধেক কাজ বাকি থাকে। এই অর্ধেক কাজটা কারা করবে? এই অর্ধেক কাজটা করবে হচ্ছে এবার দুটো পাইপই একসাথে। তো প্রথম পাইপের ক্যাপাসিটি এক্স পাইপের 1/2 অংশ করে 1 ঘন্টায়, ওয়াই পাইপ 1/6 অংশ করে 1 ঘন্টায়।
2/3 করে 1 ঘন্টায়। এখন এই যে 2/3 1 ঘন্টায় করে, এটা আমরা মিনিটে করে নেব। অর্থাৎ 2/3 1 ঘন্টায় বা 60 মিনিটে যদি করে, 1 অংশ করবে 60 × 3/2 ঘন্টায়, এবং যে বাকি কাজ আছে মিনিটে, বাকি যে 1/2 অংশ কাজ আছে সেটা করবে 60 × 3/2 × হাফ। তো সেক্ষেত্রে 45 মিনিট সময় লাগবে। তাহলে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত এ পাইপ অর্ধেকটা কাজ করে দিয়েছিল, বাকি অর্ধেক যেটা আছে সেটা এক্স পাইপ এবং ওয়াই পাইপ মিলে তারা 45 মিনিটে কমপ্লিট করে। অর্থাৎ 11টা থেকে 45 মিনিট পর 11:45 AM হয়। সঠিক আনসার হবে কিন্তু অপশন সি। নেক্সট অঙ্ক, 400 মিটার লম্বা একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা একটা মানুষকে 36 সেকেন্ডে অতিক্রম করে। যদি মানুষটির গতিবেগ 20 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তবে ট্রেনের গতিবেগ কত? তো দেখো, এক্ষেত্রে মানুষ এবং ট্রেন যখন এই সিচুয়েশন বিরাজ করে, তো তখন সেক্ষেত্রে কিন্তু ট্রেন এবং মানুষ উভয়ের গতিবেগই কিন্তু যোগ করতে হয়। এবং এই যে 36 সেকেন্ডে যে 400 মিটার ট্রেনের বডিটা অতিক্রম করেছে, তো এর মধ্যে কার কার গতিবেগ আছে? মানুষের গতিবেগ আছে এবং ট্রেনের গতিবেগ আছে। চলো আমরা দেখে নিই যে 36 সেকেন্ডে যদি 400 মিটার অতিক্রম করে, 1 সেকেন্ডে অতিক্রম করবে 400/36 মিটার, আর 3600 সেকেন্ড বা 1 ঘন্টায় অতিক্রম করবে 400 × 3600/36। আমরা জানি যে ট্রেনের গতিবেগ সাধারণত কিলোমিটারে হয়, আমরা ঘন্টায় বের করছি, 1 ঘন্টায় যেটা দূরত্ব যায় সেটা তার গতিবেগ। তো সেক্ষেত্রে 3600 সেকেন্ডে কত অতিক্রম করবে সেটা আমরা বের করে নিলাম, এবং এটা আসবে মিটার। মিটারকে কিলোমিটার আমরা এখান থেকেই করে নেব, 1000 দিয়ে ভাগ করলে কিলোমিটার হয়ে যায়। তো 40 কিমি হবে। এই 40 কিমির মধ্যে কে আছে? এই 40 কিমির মধ্যে মানুষের গতিবেগ আছে এবং 40 কিমির মধ্যে ট্রেনের গতিবেগ আছে। তো সেখান থেকে মানুষের গতিবেগ বলা ছিল 20 কিলোমিটার, বিয়োগ করে দিলাম। তো বাদ বাকি যে 20 কিলোমিটার থাকে এটা হচ্ছে ট্রেনের গতিবেগ। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে ট্রেনের গতিবেগ কত। তো ট্রেনের গতিবেগ 20 কিলোমিটার/আওয়ার। সঠিক আনসার হবে এখানে অপশন এ। পরের অঙ্ক, একটি খুঁটি অতিক্রম করতে একটি ট্রেনে 9 সেকেন্ড সময় লাগে। যদি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? তো এক্ষেত্রে দেখো, গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার, তো আমরা সেক্ষেত্রে লিখতেই পারি 3600 সেকেন্ডে ট্রেনটি যায় 48 কিলোমিটার। 3টে শূন্য অ্যাড করে দেব, একেবারে মিটারে নিয়ে নিলাম। তো 1 সেকেন্ডে যাবে 48,000/3600 মিটার, এবং 9 সেকেন্ডে যেহেতু অতিক্রম করেছে, তো 9 সেকেন্ডে অতিক্রম করবে হচ্ছে 48,000 × 9/120 মিটার। তো এক্ষেত্রে আমাদের ট্রেনের দৈর্ঘ্য জানতে চেয়েছে, ট্রেনের দৈর্ঘ্য হবে 120 মিটার। কেন আমরা 9 সেকেন্ডে যে পথ অতিক্রম করে সেটাই আমরা ট্রেনের দৈর্ঘ্য হিসেবে ধরে নিলাম। দেখো, একটি খুঁটিকে যখন একটি ট্রেন অতিক্রম করবে তখন কিন্তু ট্রেনটি নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করে থাকে। তো 9 সেকেন্ডে ট্রেনটি একটি খুঁটিকে অতিক্রম করেছে, মানে 9 সেকেন্ডে কিন্তু ট্রেনটা এই 48 কিলোমিটার গতিবেগকে আধার করে নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে। তো 9 সেকেন্ডে দেখলাম আমরা যাচ্ছে 120 মিটার, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য কিন্তু 120 মিটার। এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন বি। নেক্সট, 3টি সংখ্যার গসাগু 23 যদি সংখ্যা 3টির অনুপাত হয় 1:2:3, তবে সংখ্যা 3টি কত হবে? দেখো, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। মনে রাখবে যে অনুপাত ইনটু গসাগু যদি করা হয় তাহলে সংখ্যা পাওয়া যায়। আমরা একটু দেখে নেব যে অনুপাত ইনটু গসাগু কি করে সংখ্যা পাওয়া যায়। ধরো দুটি সংখ্যা নিলাম আমি, একটি সংখ্যা 9, একটি সংখ্যা 9, অপর একটি সংখ্যা 12। তো আমরা 9কে ভেঙে 3 × 3 লিখতে পারি, 12কে 3 × 4 লিখতে পারি। এখানে কমন ফ্যাক্টর কি আছে? 3। অর্থাৎ 3 আমাদের কি দাঁড়ালো?
গসাগু, বাকি যে দুটো সংখ্যা থাকলো 3:4, এটা হচ্ছে অনুপাত। তো দেখো সেই অনুপাতকে গসাগু দিয়ে গুণ করো, 3 × 3 9 পাবে, 4 × 3 12 পাবে। অর্থাৎ সেক্ষেত্রে অনুপাতকে যদি আমরা গসাগু দিয়ে গুণ করি তাহলে সংখ্যা পাবো। তাহলে অনুপাত ছিল 1:2:3। এক্ষেত্রে আমরা গসাগু যেহেতু 23 দিয়ে আমরা গুণ করে নেব, তো অনায়াসে তিনটে সংখ্যা পেয়ে যাবো। প্রথম সংখ্যা দাঁড়াবে হচ্ছে 23, সেকেন্ড সংখ্যা দাঁড়াবে 46 এবং থার্ড সংখ্যা দাঁড়াবে 69। এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু অপশন বি। পরে একজন আর্মি অফিসার 36,562 জন সৈন্যকে বর্গাকারে সাজালেন এবং দেখলেন কিছু সৈন্য অতিরিক্ত থেকে গেছেন। কতজন সৈন্য অতিরিক্ত থেকে গেছেন? তো এক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে বর্গাকারে সাজিয়ে নেওয়া। বর্গাকারে যদি আমরা সাজিয়ে নিতে পারি তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখে নিতে পারবো যে অতিরিক্ত কতজন সৈন্য রয়ে গেছে। তো বর্গাকারে যদি আমরা সাজাই 36,562 জনকে, তো অবশ্যই আমরা বর্গমূল নির্ণয় করব। সেক্ষেত্রে 191 আনসার হবে এবং 81 কিন্তু এক্সট্রা থেকে যাবে। তো 191 যদি 191টি সারি হবে এবং 191 প্রত্যেক সারিতে 191টি সারি হবে, এভাবেই 191টি সারি হবে এবং প্রত্যেক সারিতে 191 জন করেই থাকবে। এরপর আমরা দেখছি তবে একটা বর্গাকার শেপ কিন্তু পাওয়া যাবে এবং সেখানে দেখা যাবে যে 81 জন কিন্তু অতিরিক্ত থেকে যাবে। তো আমাদের প্রশ্নটা ছিল সেরকমই যে কতজন সৈন্য অতিরিক্ত আছেন, তো সেক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু অপশন সি। পিতা ও পুত্রের নেক্সট অঙ্ক, পিতা ও পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ এবং মায়ের বয়স পুত্রের বয়সের 8 গুণ। যদি পিতা ও মাতার বয়সের সমষ্টি 51 বছর হয় তাহলে পুত্রের বয়স কত? তো দেখো আমরা পুত্র ধরে নিলাম x বছর, তো পিতা কত হতে পারে? পিতা হবে হচ্ছে 9x এবং মাতা হবে হচ্ছে 8x প্রশ্নানুসারে। এখন এই যে দুটো বয়স, এই দুটো বয়সের যোগফল কত? 51 প্রশ্নানুসারে বলা আছে যে পিতা এবং মাতার বয়সের সমষ্টি 51 বছর। তো 17x = 15, x = 51/17, 3 পেলাম। x এর ভ্যালু কত পেলাম আমরা? x এর ভ্যালু পেলাম 3। আমাদের জানতে চাওয়া হয়েছে যে তাহলে পুত্রের বয়স কত? তো পুত্রের বয়স আমরা x ধরেছিলাম এবং x এর ভ্যালু আমরা পেলাম 3। তো সেক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন ডি। নেক্সট অঙ্ক, একটি পরীক্ষাতে 480 জন ছাত্রছাত্রীর মধ্যে 85% ছাত্রী, 70% ছাত্র পাস করে এবং মোট পাশের হার 75%। অর্থাৎ ছাত্র এবং ছাত্রীদেরও যদি আমরা একত্রিত করে পাশের পার্সেন্টেজ বিচার করি তো সেক্ষেত্রে কিন্তু 75 হবে। অর্থাৎ ছাত্রী এবং ছাত্র তারা কিন্তু এই 75% যেটা আছে ছাত্রছাত্রীর টোটাল মিলে যে পাশের হার, ছাত্রছাত্রীকে যদি একত্রিত করে ধরা হয় তাহলে কিন্তু এই 75 ছাত্রছাত্রীদের মিলিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে কি করব আমরা? সেক্ষেত্রে এবং জানতে চাওয়া হচ্ছে যে কতজন ছাত্র পরীক্ষা দিয়েছে, আমরা অনুপাতটা বের করে নেব এবং এক্ষেত্রে অনুপাত বের করার নিয়ম হচ্ছে মিক্সচার অ্যালিগেশন। তো 85 ছিল ছাত্রীদের পাশের হার আর 70 ছিল ছাত্রদের পাশের হার। মিক্সচার অ্যালিগেশন থেকে সহজেই বের করা যায় রেশিও অনুপাত। অর্থাৎ 1:2 রেশিও, যেখানে প্রত্যেক 3 জনের মধ্যে 2 জন ছাত্র এবং 1 জন ছাত্রী। তো সেক্ষেত্রে টোটাল ক্যান্ডিডেট ছিল কত? 480। তো 480 ইন্টু আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে ছাত্র কত আছে, ছাত্রের রেশিও দাঁড়ালো 2, 2/3, এটাকে বলা হয় আনুপাতিক ভাগহার। 320। তো আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল ছাত্র পরীক্ষা দিয়েছে কতজন, তো সেই ক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু অপশন সি 320। নেক্সট অঙ্ক দেখো, রাকেশ ও মোহনের গড় বয়স 15 বছর। তো মোহন ও রমেশের গড় বয়স 12 বছর। যদি রাকেশ ও রমেশের গড় বয়স 13 বছর হয় তাহলে মোহনের বয়স কত হবে? তাহলে আমরা
আর ফর রাকেশ ধরে নিলাম, রাকেশ প্লাস এম ফর মোহন ইকুয়াল টু 15, এবং অ্যাভারেজ যদি 15 হয়, গড় যদি 15 হয়, তাহলে সমষ্টি হবে কিন্তু 30 বছর। আবার বলা হয়েছে যে মোহন ও রমেশের গড় বয়স 12, মোহন প্লাস আর এম ফর রমেশ ইকুয়াল টু 12, তো সেক্ষেত্রে দুজনের মোট বয়স কিন্তু 24 বছর। নেক্সট বলা হয়েছে যে রাকেশ ও রমেশের গড় বয়স 13, রাকেশ প্লাস রমেশের গড় বয়স কিন্তু 13, সেক্ষেত্রে দুজনের মোট বয়স 26। আমরা দেখব এখানে পেলাম 2r প্লাস 2m প্লাস 2rm ইকুয়াল টু, যোগ করলে দাঁড়াচ্ছে 80। তো দুই যদি আমরা কমন নিই, r প্লাস m প্লাস rm এর ভ্যালু দাঁড়াচ্ছে 80, গুণ সম্পর্ক আছে কেটে দেওয়া যায়, 40 দাঁড়াচ্ছে। তাহলে তিনজনের বয়সের সমষ্টি কত? 40। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে মোহনের বয়স কত। তো আমরা যদি রাকেশ আর রমেশের বয়সের যে সমষ্টি সেটা যদি আমরা বাদ দিয়ে দিই তিনজনের থেকে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা মোহনের বয়স পেয়ে যাব, অর্থাৎ 40 মাইনাস 26, 14 বছর। তো সেক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু অপশন সি। নেক্সট অঙ্ক, একটি ব্যবসাতে পি এর মূলধন কিউ এর 3 গুণ, কিউ এর মূলধনের পরিমাণ আর এর 2/3 অংশ, পি কিউ আর এর মূলধনের অনুপাত কত হবে? একদম সহজ অঙ্ক, পি কিউ আর। তো দেখো আর এর মূলধনটা আমরা কি করছি, এক অংশ ধরে নিচ্ছি। তো কিউ এর মূলধন কত? আর এর 2/3। তো আর এর 2/3 বলতে 1 ইন্টু 2/3, এটা হচ্ছে কিউ এর মূলধন, এবং পি এর মূলধন কিউ এর 3 গুণ। তো কিউ যদি এখানে 2/3 হয় ইন্টু 3 গুণ, তো সেক্ষেত্রে দেখো 3 3 কেটে যায়, 2/3:1। এখন রাউন্ড ফিগার নেওয়ার জন্য 3 দিয়ে প্রত্যেকের সাথে গুণ করে দাও। তো সেক্ষেত্রে হলো 3 দুগুণে 6, 3 3 কেটে গেল, 2:3 3। তো 6:2:3, 6:2:3, এখানে সঠিক আনসার হবে অপশন সি। নেক্সট অঙ্ক, এত টাকা কেজি দরে গমের সাথে এত টাকা কেজি দরে গম কি অনুপাতে মেশালে প্রতি কেজির মূল্য হবে এত টাকা। মেশাচ্ছে যখন, তখন প্রথম প্রকার দ্বিতীয় প্রকার কোনো এক প্রকারে মিশবে, এটা অবশ্যই মিক্সচার অ্যালিগেশনে যাব আমরা সংক্ষেপে করার জন্য। 2.04 আর 2.88 মেশানো হচ্ছে কোথায়? 2.52 তে মেশানো হচ্ছে। দেখি কি দাঁড়াচ্ছে। এক্ষেত্রে দশমিক নিয়ে তোমাদের চিন্তা ভাবনা দরকার নেই। থ্রি টু ফোর দাঁড়াচ্ছে রেশিও। তো আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে কি অনুপাতে মেশালে প্রতি কেজির মূল্য 2.52 হবে। তো সেক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন ডি। নেক্সট অঙ্ক, 3 জন পুরুষ একটি কাজ সম্পন্ন করে 18 দিনে, 6 জন বালক ওই একই কাজ করে 18 দিনে। তাহলে সেক্ষেত্রে 4 জন পুরুষ ও 4 জন বালক একত্রিত হয়ে কতদিনে ওই কাজটি সম্পন্ন করবে। তো এক্ষেত্রে দেখো 3 জন পুরুষের যা এফিসিয়েন্সি, 6 জন বালকের সেম এফিসিয়েন্সি, কারণ 18 কমন আছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে করণীয় হচ্ছে যে পুরুষের এফিসিয়েন্সি আদার পুরুষের এফিসিয়েন্সি বালকে ট্রান্সফার করা, কিংবা বালকের এফিসিয়েন্সি পুরুষে ট্রান্সফার করা। তা না হলে কিন্তু পুরুষ এবং বালককে একত্রিত করা যাবে না। তো সেক্ষেত্রে আমরা যদি বালক ধরেই করি, তাহলে 6 জন বালক কোনো একটি কাজ করে, দিন সংখ্যা কত? 18 দিন। এবার এই ক্ষেত্রে দেখো 4 জন পুরুষ প্লাস 4 জন বালক। এখন 3 জন পুরুষ যদি 6 জন বালক হয়, তো সেক্ষেত্রে ডাবল হয়ে যাচ্ছে 4 জন পুরুষ, অর্থাৎ আমরা 8 জন বালকের এফিসিয়েন্সি সমান করতেই পারি। তো 12, অর্থাৎ 6 জন কোনো একটি কাজ যদি 18 দিনে করে, 12 জন সেই কাজ কত দিনে করবে। তো 18 ইন্টু ভগ্নাংশটা এমন হবে যে যখন সংখ্যা বেড়ে যাবে, শ্রমিক সংখ্যা যখন বেড়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু দিনের পরিমাণ কমবে। এটা ব্যস্ত সম্পর্ক, ভগ্নাংশটা হবে 6/12।
12, 9 আসছে আনসার। তো সেক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু অপশন ডি, 9 দিন। পরের অঙ্ক দেখো, একটি শ্রেণীতে ছাত্র ছাত্রী মিলিয়ে মোট 49 জন আছে। যদি ছাত্রছাত্রীর অনুপাত 3:4 হয় এবং 4 জন ছাত্রী ক্লাস থেকে বেরিয়ে যায়, তাহলে বর্তমানে ছাত্রছাত্রীর অনুপাত কত হয়? তো আমরা কি করব, ছাত্র ছাত্রী, তো টোটাল 49 জন, 49 জন, 49 জন ছাত্রছাত্রী আছে। তো ছাত্র ছাত্রীর অনুপাত 3:4, 3:4। তো সেক্ষেত্রে ছাত্রের সংখ্যা হবে 3/4, 3 7, আনুপাতিক ভাগাহার বের করে নিলাম, ইন্টু 49। 21 জন ছাত্র, এবং বাকিটা অবশ্যই বিয়োগ করে করা যায়, বা তোমরা ভাগাহার দিয়ে, সমানুপাতিক ভাগাহার দিয়েও করতে পারো। 4/7 ইন্টু 49, 28 জন। এই 28 জনের মধ্যে 28 জন ছাত্রী আছে, তার মধ্যে 4 জন বেরিয়ে গেল, তাহলে রইল পড়ে 24 জন। এখন 21 আর 24-এর যদি আমরা অনুপাত বের করি, তাহলে 3 7 21, 3 8 24, 7:8 হবে সঠিক আনসার। তো এই ক্ষেত্রে অপশন যাবে, অপশন বি হবে সঠিক উত্তর, 7:8। পরে, একজন দোকানদার ক্রেতাকে 10% কমিশন দিয়েও 20% লাভ করেন। যদি কোনো দ্রব্যের ক্রয় মূল্য 450 টাকা হয়, তাহলে দ্রব্যটির লিখিত মূল্য কত হবে? অঙ্কটা দুটো ফেসে করতে হবে। আমরা ধরে নিলাম একটি দ্রব্যের লিখিত মূল্য 100 টাকা ধরে নিলাম। তো সেক্ষেত্রে যদি 10% কমিশন দেওয়া হয়, তাহলে বিক্রয় মূল্য হয় 90 টাকা, হচ্ছে বিক্রয় মূল্য। 100 রেসপেক্টে 10% কমিশন মানে 10ই হয়, তো 90 টাকা বিক্রয় মূল্য। আবার পক্ষান্তরে এর মধ্যে 20% লাভ করা আছে, তাহলে 120 টাকা যদি বিক্রয় মূল্য হয় আবার, তো ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/120 টাকা, এবং 90 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত হয় আমরা দেখে নেব। 100 ইন্টু 90/120, 75 হচ্ছে ক্রয় মূল্য। তো 100 হচ্ছে লিখিত মূল্য, 90 বিক্রয় মূল্য এবং 75 ক্রয় মূল্য। এবারে আমরা তুলনাতে যাব, যে যখন 75 টাকা যদি ক্রয় মূল্য হয়, তো সেক্ষেত্রে লিখিত মূল্য 100 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে লিখিত মূল্য হবে 100/75, এবং যদি 450 টাকা যদি লিখিত মূল্য হয়, তো সেক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে? 100 ইন্টু, তো দেখে নাও যে 75 টাকা যদি লিখিত মূল্য হয়, ক্রয় মূল্য হবে হচ্ছে 100 টাকা। 1 টাকা লিখিত মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/75, আর যদি 450 টাকা লিখিত ক্রয় মূল্য হয়, তো সেক্ষেত্রে লিখিত মূল্য কত হবে? 100 ইন্টু 450 ডিভাইডেড বাই 75, অর্থাৎ 600 টাকা। তাহলে এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু অপশন এ। কোন একটি সংখ্যার 1/2 অংশ অপর একটি সংখ্যার 65% সমান হলে সংখ্যা দুটির অনুপাত কি হবে? তো ধরো কোনো একটি সংখ্যা আমি x ধরে নিলাম। হ্যাঁ, কোনো একটি সংখ্যার 1/2 অংশ বলতে 1/2 অংশ লিখলাম। হ্যাঁ, এটা কি? অপর একটি সংখ্যা y ধরে নিলাম, তার 65%, অর্থাৎ 65/100 এর সমান। তাহলে কি দাঁড়ালো? x/1 ইকুয়াল টু y 13y/10। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, কোনাকুনি যদি গুণ করি আমরা, 10x ইকুয়াল টু 13y, তাহলে x/y ইকুয়াল টু কি দাঁড়াবে? 13/10, অর্থাৎ x/y এর রেশিও দাঁড়াবে কিন্তু 13:10। তো এক্ষেত্রে সঠিক আনসার কিন্তু হবে অপশন ডি, 13:10। কোনো একটি দ্রব্যের মূল্য 25% বেড়ে যাওয়ায় খরচ অপরিবর্তিত রাখতে সংশ্লিষ্ট দ্রব্যের ব্যবহার শতকরা কত শতাংশ হ্রাস করতে হবে? তো আমি ধরে নিলাম যে একটি দ্রব্য 100 টাকাতে 100 কেজি পাওয়া যেত। তো বর্তমানে
100 কেজির মূল্য কত হচ্ছে? 25% যেহেতু বেড়েছে, 125 টাকা হচ্ছে এখন। তো কি করতে হবে না, খরচ অপরিবর্তিত রাখতে হবে। অর্থাৎ যদি 100 কেজি যদি কনজিউম করতে হয় তো সেক্ষেত্রে 25% বাড়াতে হবে। আর যদি খরচ অপরিবর্তিত রাখতে চায় তাহলে কি করতে হবে? পরিমাণের সাথে আপোষ করতে হবে। তাহলে এখন 125 টাকাতে পাওয়া যাচ্ছে কতটুকু? 100 কেজি। 1 টাকাতে পাওয়া যাবে 100/125 কেজি। আর খরচ অপরিবর্তিত রাখবো মিন্স আগে 100 টাকা খরচ ছিল, তো এখনো 100 টাকাই খরচের মধ্যে রাখতে হবে। এই 80 কেজি কিন্তু পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে আগে পেতাম আমরা 100, এখন আমরা কত পাবো? 80। অর্থাৎ কমবে কত? তো ব্যবহার কমছে কিন্তু 20%, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন এ। নেক্সট, এক ব্যক্তি 15 টাকায় 12টি ডিম ক্রয় করে 14 টাকায় 10টি বিক্রয় করলে লাভ বা ক্ষতির হার কত? তো সেক্ষেত্রে দেখো, ডিম টোটাল কটা? 12টি ডিম। 10টা ডিম বিক্রি করেছে কত? 14 টাকায়। তাহলে 10টা ডিমের বিক্রয় মূল্য যদি 14 টাকা হয়, একটা ডিমের বিক্রয় মূল্য হবে 14/10 টাকা, এবং 12টা ডিমের বিক্রয় মূল্য হবে 14 × 12/10। সেক্ষেত্রে 16.8 এত টাকা কিন্তু বিক্রয় মূল্য হবে। তাহলে ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল 15 টাকা। আমরা দেখে নিই, 15 টাকা ক্রয় মূল্য যদি হয়, লাভ হয় 1.8, এত টাকা লাভ হয়। এবং লাভ বা লোকসান ডিপেন্ড করে ক্রয় মূল্যের রেসপেক্টে। তো সেক্ষেত্রে ক্রয় মূল্য কত ছিল? 15 টাকা। তাহলে 15 টাকাতে যদি লাভ হয় 1.8, 1 টাকাতে লাভ হবে 1.8/15, আর 100 টাকাতে লাভ হবে 1.8 × 100/15। কিন্তু এক্ষেত্রে লাভ হবে। সঠিক আনসার হবে অপশন বি। এক অসাধু মুদিদ্রব্য বিক্রেতা একটি দ্রব্য 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয় এবং ক্রয় মূল্যের উপর 20% লাভে দ্রব্যটি বিক্রয় করে, প্রকৃতপক্ষে লাভ বা ক্ষতির হার কত? তো ধরে নিলাম আমি যে 1000 গ্রাম, এই 1000 গ্রামের যে দাম সেটা তিনি 20% লাভ, যেহেতু 1000 × 120/100 = 1200 গ্রামের দাম নিচ্ছে 20% লাভে। কিন্তু অ্যাকচুয়ালি দ্রব্যটি দিচ্ছে কিন্তু 900 গ্রামের দামের দ্রব্য তিনি দিচ্ছেন। অর্থাৎ যেটা 1000 গ্রামের দাম দেওয়ার কথা, দামের দ্রব্য দেওয়ার কথা ছিল, অবশ্যই 20% লাভে 1200 গ্রামের দাম হিসেবে, সেটা কিন্তু 900 গ্রামের দামের যে মানে জিনিস সেটা দেওয়া হচ্ছে। তাহলে আলটিমেটলি কিন্তু এক্ষেত্রে লাভ অনেকটাই বেড়ে গেল। আর তাহলে 900 গ্রামের তিনি লাভ করছেন কত? 300 গ্রাম। 1 গ্রামে লাভ করবেন 300/900, আর যদি আমরা 100 ধরি শতকরা হিসেবে, 300 × 100/900, 100/3, অর্থাৎ 33.13%। তো এটা লাভ হবে অবশ্যই। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু অপশন বি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সাথে থাকো, পাশে থাকো। চেষ্টা করব আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে, যাতে তোমাদের আপকামিং যে পরীক্ষাগুলো আছে তাতে যাতে তোমরা ভালো ফল করতে পারো। আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।